শুরুতে এমন একটা অবস্থান দেখাচ্ছে, বস্তুটা এখন এই অবস্থানে, তাহলে বলতে পারো আদি দশা কত, মানে স্টার্টিং এই অবস্থায় 0 ডিগ্রি, মানে স্টার্টিং আমি এই অবস্থায় পেয়েছি বা সাম্য অবস্থায়, ফলে ছায়ার কোনো উচ্চতা নেই বর্তমানে। আচ্ছা, এখন এই সময়টা হচ্ছে টি ইকুয়াল টু কি, 0 আদি স্টার্টিং মোমেন্ট। এরপর তুমি টি সময় যেতে দিছো, সেই টি সময় হতে পারে 5 মিনিট, 5 সেকেন্ড অর হোয়াট এভার। তারপরে কি হবে, এটা তো একটা ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে, তার মানে কি 1 সেকেন্ড পর ওমেগা, 2 সেকেন্ড পর 2 ওমেগা, 3 সেকেন্ড পর 3 ওমেগা, এত কোণ ক্রস করতে থাকবে। তাহলে দেখো টি সময় পর সে অলরেডি কত কোণ ক্রস করে ফেলবে, ওমেগা টি, এবং তখন টিটা হবে, টাইমটা হবে টি, যখন স্টার্টিং এ ছিল 0, কিছুক্ষণ পর হয়েছে টাইমটা টি। তাহলে বলো তো টি সময় পর তার দশা কত, ওই যে মনে হয় সেই থিটা যা দিয়ে ওকে খুঁজে পাই, এই সেই থিটাটা, তার মানে টি সময় পর তার দশাটা হচ্ছে ওমেগা টি। এখন টি এর মান যদি বাড়াতে থাকো, অফকোর্স থিটার মানও কি বাড়তে থাকবে, তার মানে দশাটা কোনো কনস্ট্যান্ট ব্যাপার না, মানে একই দশা কিন্তু সারা জীবন থাকে না। এবং তার অর্থই দেখো, সামনে যে গ্রাফটা আমরা এঁকেছিলাম সে কি একই দশায় ছিল কখনো, স্টার্টিং এ ছিল কত 0-তে, এরপর একটু হাইট, মানে দশা চেঞ্জ হয়েছে, একটু হাইট বাড়ার অর্থই তো দশা চেঞ্জ, কারণ থিটা যদি একটু চেঞ্জ হয়ে বসে তখনই তো ছায়ার উচ্চতা বাড়বে। আবার দেখো ম্যাক্সিমাম হাইট, মানে দশা 90 ডিগ্রিতে চলে আসছি, এখানে আবার দেখো 180-তে 0, তার মানে সময়ের সাথে কোন জিনিসটা পরিবর্তন হচ্ছে, ওমেগা টি, কারণ ওমেগা টি এর মধ্যে টি আছে, আর ওমেগা টি পরিবর্তন মানে থিটা পরিবর্তন হচ্ছে, তার মানে দশা পরিবর্তন হচ্ছে সময়ের সাথে। কিন্তু আমরা একটা জায়গায় একটু ভুল করে ফেলছি, সেটা হচ্ছে আদি দশা কি সবসময় 0 ডিগ্রি থাকবে, সবসময় থাকবে না। যেমন আমরা এর আগে অনেকগুলো উদাহরণ দেখছি, না বই ছিল কখনো কখনো 180 ছিল। তো এরকম একটা কেস আমরা বিবেচনা করি, সেটা হচ্ছে এই যে আমি যখন সময় গণনা শুরু করলাম, মানে টি যখন 0, তখনই কাটাটা এখানে, তার মানে অলরেডি তার কি আছে, একটা ছায়ার উচ্চতা আছে। তাহলে আমি বলতে পারি সে অলরেডি ডেল্টা কোণে আগানো, অলরেডি। এখন ওইখান থেকে টাইম কাউন্টিং শুরু হলো, তাহলে 1 সেকেন্ড পর ওমেগা, 2 সেকেন্ড পর 2 ওমেগা, 3 সেকেন্ড পর 3 ওমেগা, এরকম করে টি সময় পর সে কতখানি চলে আসছে, টি সময় পর এই কতক্ষণ, সেটা ওমেগা টি পরিমাণ। এখন বলো তো এর দশা কত, আমরা কিন্তু বলতে পারি না আর ওমেগা টি, কারণ ওমেগা টি কোথা থেকে, অন্য রেখা থেকে ওমেগা টি, কিন্তু আমরা সবসময় মেজার করব কোন থেকে, একটা জায়গা থেকে, এবং সেই জায়গাটা কোনটা, সাম্যাবস্থা। এখানে সাম্যাবস্থা থেকে বলতে পারছিলাম ওমেগা টি দূরে, কিন্তু এখানে কি সাম্যাবস্থান থেকে আর ওমেগা টি দূরে, সাম্যাবস্থান থেকে দেখো ডেল্টা প্লাস ওমেগা টি। সো এবার দশা কিন্তু আর শুধু ওমেগা টি না, ওমেগা টি প্লাস ডেল্টা। যেমন করে শেষ বেগ ভি, সেটা শুধু এটি না, সেই সাথে কি ছিল, আদিবেগ ইউ। এখন তোমার ভাগ্য ভালো হলে আদিবেগটা কত হতেই পারে, 0 হতেই পারে, সেটা হচ্ছে আমাদের সেই স্পেশাল কেস যখন আদি দশাটা শূন্য। কিন্তু যদি আদিবেগ থাকে তাহলে অবশ্যই সেটার সঙ্গে যোগ করে তারপর তোমাকে বলতে হবে টি সময় পর কত কোণে আছে, যেমন করে বলতে টি সময় পর তার বেগ কত হবে। ওকে, আচ্ছা এমন যদি হয় যে স্টার্টিং এসে এখানে না থেকে কোথায়, নিচে, আশা করি পারবা, আমি তাও দেখাচ্ছি। এবার খেয়াল করে দেখো, যদি স্টার্টিং এই সে এইখানে অবস্থান করে এবং যথারীতি এইভাবেই করতেছে, তাহলে কি সে শুরুতেই নিচে একটা ডেল্টা কোণে আসে না, এরপর এখান থেকে টি সমান 0 ছিল, সেখান থেকে তুমি সময় যেতে দিচ্ছ, একটা সার্টেন টাইম পর যখন টি সমান টি, ততক্ষণে সে কত ক্রস করে চলে গেছে, ওমেগা টি। ওমেগা টি কোত্থেকে স্টার্ট করা, এই রেখাটা থেকে না, কিন্তু আমি সবকিছু মাপি কোন রেখা থেকে, সাম্যাবস্থা থেকে। তাহলে বলো তো এইখান থেকে ওমেগা টি গেছে এবং এইটুকু হচ্ছে ডেল্টা নিচে, তাহলে আসলে সাম্যাবস্থা থেকে কতখানি গেছে, ওমেগা টি মাইনাস ডেল্টা। ফলে এবার যদি জিজ্ঞেস করি বলো তো টি সময় পর তার দশা কত, তোমাকে অবশ্যই বলতে হবে ওমেগা টি মাইনাস ডেল্টা। তাহলে দশা কোণ, এখন তো বুঝতে পারছি কোণ দিয়ে আমরা সবকিছু মেজার করতে পারবো। তাহলে এই দশা, এই কোণটার ডেফিনিশন কি হবে, সাম্যাবস্থার সাথে উৎপন্ন কোণ, এই যে থিটা, সেটা কে উৎপন্ন করে, সেই যে ঘূর্ণায়মান বিন্দুটা, সাথে ঘূর্ণায়মান বিন্দুটি যে কোণ উৎপন্ন করে। এবং জেনারেল ভার্সন আমরা কি লিখতে পারি, সেই থিটাটা ওমেগা টি, সেই সাথে প্লাস মাইনাস ডেল্টা, যেখানে ডেল্টা নির্দেশ করে আদি দশা। এবং সেই আদি দশার আরেকটা সুন্দর নাম আছে, আদি দশা, অথবা বলা হয় দশা ধ্রুবক বা ফেজ কনস্ট্যান্ট, আর ইংরেজিতে কে বলে ইপোক। দশা ধ্রুবক কেন বলে আশা করি বুঝছো। তার আদি বেগ সবসময় কেমন থাকে, ধ্রুবক থাকে, কারণ বেগ তো চেঞ্জ হবে, সময়ের সাথে বেগের রিলেশন আছে, মানে বেগ চেঞ্জ হতেই থাকবে। কিন্তু যদি বলি শুরুতে বেগ কত ছিল, 3 দিন পরেও যদি জিজ্ঞেস করি শুরুতে বেগ কত ছিল, তাহলে তুমি অবশ্যই বলবা শুরুতে বেগ ছিল এত। তার মানে এটাকে অবশ্যই আমরা কি বলতে পারি, ধ্রুবক দশা, স্টার্টিং এ কি দশায় তুমি পাইছো, এরপর তো সময়ের সাথে চেঞ্জ হতেই থাকবে। ওকে, তো আমরা সিম্পল হারমোনিক মোশন নিয়ে বেশ কিছু কথা বলে ফেলেছি অলরেডি। তো এখন একটু সময় এসছে প্রত্যেকটা টার্মের একটু ডিটেল পরিচয় দেওয়ার। তো আমরা অলরেডি ডিটেল জেনে ফেলেছি, যেমন
থিটা সমান ওমেগা টি প্লাস ডেল্টা, এটাকে আমরা কি বলি? দশা কিংবা দশা কোণ। ডেল্টাকে কি বলি? আদি দশা। এবং অফকোর্স দশা সময়ের সাথে পাল্টাবে, যেটার মধ্যে একমাত্র কনস্ট্যান্ট কোনটা থাকবে? আদিতে কি ছিল, আর অবশ্যই তার সাথে টাইমের একটা রিলেশন থাকবে। শুধু তাই না, ওমেগা যত বেশি হবে দশা তত বেশি রেটে পাল্টাবে। আর সাইনোসয়েডালি ভ্যারি করে এটা আমরা দেখছিলাম, কারণ সাইনের ক্ষেত্রে সময়ের সাথে সাথে আপ অ্যান্ড ডাউন হয়, কখনো ম্যাক্সিমায় যায় কখনো মিনিমায় আসে। আর এ দিয়ে আমরা কি বুঝাইছিলাম যে ছায়ার সর্বোচ্চ দৈর্ঘ্য কত হতে পারে। ওকে, তো এখন এর সাথে আমাদের আরেকটা পরিচয় জুড়ে দেওয়া দরকার, এটাকে বলা হয় বিস্তার। বিস্তার মানে কি? যে কোন একটা সরল ছন্দিতে স্পন্দনকারী কণা যে কোনো একদিকে সর্বোচ্চ কতটুকু যেতে পারে। যেমন এই যদি সিম্পল হারমোনিক মোশনের নর্মাল গ্রাফটা আঁকি, যখন আদি দশা শূন্য, তখন সর্বোচ্চ একদিকে কতটুকু যেতে পারে? উপরে পজিটিভে আর নিচে নেগেটিভে, যে কোনো একদিকে এ পরিমাণ যেতে পারে। টোটাল কিন্তু টুয়াইজে, এটা আমাদের হেডেক না। যে কোনো একদিকে সর্বোচ্চ যতটুকু যেতে পারে, যে কোনো একদিকে। এবং এটাও মাথায় রাখবা যে আমরা যদি জানতে চাই বিস্তার কত, তখন আমরা নেগেটিভ সাইনটা অমিট করি, কারণ নেগেটিভ সাইনগুলো আসে কার কারণে? ওই দশার কারণে। কিন্তু খেয়াল করবা, দশার ক্ষেত্রে আমরা দেখছি এটা যদি সাইনের ভ্যালুটা থার্ড কোয়াড্রেন্টে চলে যায় অথবা ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসে, তখন সামনে একটা মাইনাস চলে আসে। তার মানে ও কোন অবস্থায় আছে, ওর ছায়াটা নিচের দিকে কিংবা স্প্রিংটা নিচের দিকে, এই দশাটাকে মিন করে হচ্ছে নেগেটিভ সাইনটা। আমরা বিস্তার লেখার সময় পজিটিভ ভ্যালুটা নিয়ে কাজ করব। এখন একটু চিন্তা করুন, আমরা যখন প্রথম পর্দাটা আঁকছিলাম, এইখানে ছিল, তারপর এখান থেকে এখানে গেল, আবার নিচে নামলো, এটা কত দ্রুত আপ ডাউন করে। এটাই তো আসলে কি? এই ছায়াটার বেগ কিংবা স্প্রিংটার বেগ। তার মানে এই জিনিসটা হচ্ছে এই মোমেন্টের স্মরণ। তাহলে সেই স্মরণটা সময়ের সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে, সেই স্মরণের হারকে আমরা কি বলি? বেগ। তার মানে আমি যদি এখন এই কণাটার বেগ বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই এক্স আমাদের জানা আছে, আমরা এখন বেগ বের করতে যাচ্ছি। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এমনি বোঝার জন্য তো অবশ্যই। আমরা স্মরণ জানি, তাৎক্ষণিক স্মরণ x = a sin omega t plus delta। আমরা যদি একে এখন টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, মানে সময়ের সাথে কিভাবে বদলায়, এটা যদি জানতে চাই, তার মানে বেগ সমান dx dt, আমরা এটা অলরেডি সংজ্ঞা থেকে জানি, সময়ের সাথে স্মরণের হার। তাহলে আমরা করতে পারি ddt of a sin omega t plus delta। এখানে লিটল বিট তোমার ক্যালকুলাস লাগবে, তো যদি একটু কনফিউশন মনে করো, তোমরা ক্যালকুলাসের একটা উপর লেকচার থাকবে, তোমরা ওটা একটু দেখে নিও। আর এখানে তাই আমরা খুব ডিটেইলে ঢুকতেছি না, ওখানে খুব ডিটেইল বলা থাকবে। তো ক্যালকুলাসের ক্ষেত্রে রুলটা কি? ডিফারেন্সিয়েশনের যদি কনস্ট্যান্ট থাকে, এটা সরাসরি কোথায় চলে আসবে? বাইরে চলে আসবে। এরপর পরে থাকে কি? সাইন ফাংশনটা, কিন্তু নিচে আছে টি ভেরিয়েবলটা। এখানেও সে আশা করে কি থাকবে? পুরাটাই একটা টি থাকবে, কিন্তু এখানে কিন্তু টি না, বিশাল একটা রাশি ওমেগা টি প্লাস ডেল্টা। তো এই ক্ষেত্রে একটা রুল আছে, রুলটার নাম হচ্ছে চেইন রুল। চেইনের মতো করে একটার পর একটাকে ভাঙতে হয়। কিরকম করে? প্রথমে ওমেগা টি প্লাস ডেল্টাটা যেন আমার যা থাকা উচিত ছিল আমি তাই মনে মনে ধরবো। কি থাকা উচিত ছিল মনে মনে? টি থাকা উচিত ছিল। তাহলে সাইন টি থাকলে কি হয়? কস টি। তাহলে লিখে দিলাম কস, কিন্তু টি তো আর টি না। টি আসলে কি? ওমেগা টি প্লাস ডেল্টা। এখন যাকে তুমি টি ধরছো সে তো টি না, তখন চেইন রুল বলে প্রথমে মনে মনে যাকে ধরছো তাকে করো, এরপর যাকে ধরে নিছিলাম ওটাকে আরেকবার করো। তাহলে আরো বাকি থাকবে কি? ডিডিটি অফ ওমেগা টি প্লাস ডেল্টা। এখন তাহলে থাকে কি দেখো, এ কোসাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এরপর ডিডিটি অফ ওমেগা টি ডিডিটি অফ ডেল্টা। বন্টনযোগ্য অপারেটর, এটা তোমরা জানবা। যদি এরকম প্লাস সাইন থাকে, এই ডিডিটি অপারেটরটা দুইটার উপরই বন্টন করা যায়, লিনিয়ার অপারেশন বলে এগুলোকে। ম্যাথ কোর্সে তোমরা আরো ভালো করে শিখবা। তাহলে দেখো ডিডিটি অফ ওমেগা টি, ডিডিটি অফ ওমেগা টি আর ডিডিটি অফ কি? ডেল্টা। এখন তোমরাই বলো এর মধ্যে কোনটা সময়ের সাথে পাল্টায় না? ডেল্টা। আদিতে কি ছিল, শুরুতে কি ছিল, সেটা কি 3 দিন পর 3 সেকেন্ড পর চেঞ্জ হবে? না। এবং যে কোনো কনস্ট্যান্ট চেঞ্জ হয় না, সময়ের সাথে তার চেঞ্জ নেই। এই কথাটার মানে কি? তার ডেরিভেটিভ বা চেঞ্জ শূন্য, অপরিবর্তিত। আর এটার ক্ষেত্রে কি হবে? ওমেগা আমরা জানি সমকৌণিক বেগ, একই বেগে সে ঘুরতেছে। তাহলে এই ওমেগাটা সামনে চলে আসবে, তারপর পরে থাকবে কি? ডিটি ডিটি। আমি লিখলাম না ডিটি ডিটি কত? 1। তাহলে আলটিমেটলি এইখানকার একটা ওমেগা সামনে চলে আসবে, কনস্ট্যান্ট এ ওমেগা কোসাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তার মানে বেগের একটা রাশিমালা আমরা পেলাম, যেখানে স্মরণের রাশিমালাটা কেমন ছিল? সাইন ওমেগা টি, এখানে আসছে সেটা কজ ওমেগা টি। এবং এটাও তোমরা আসলে বুঝতে পারবা, এটা যদি হয় সাইন ওমেগা টির গ্রাফ, তাহলে কজ ওমেগা টির গ্রাফ কেমন? যেখানে ওর শূন্য সেখানে কজের কি? ম্যাক্সিমাম। যেখানে ওর ম্যাক্সিমাম কজের সেখানে মিনিমাম। একইভাবে এখানে যখন হবে, এই যে দেখো পুরো গ্রাফটা দেখতে হবে এমন, এখানে আবার শূন্য, এখানে হবে আবার ম্যাক্সিমাম, এখানে হবে শূন্য, এভাবে আগাবে। এবং কেন হয় আশা করি বোঝো। এইটা ওর জন্য কি? স্মরণের দিক থেকে সাম্যাবস্থা,
এবং সাম্যাবস্থায় বেগ থাকে কেমন? সরল দোলকে আমরা শিখেছি সাম্যাবস্থায় বেগ থাকবে কেমন? ম্যাক্সিমাম। আর এই জিনিসটা ওর জন্য হচ্ছে কি বিস্তার অবস্থান। বিস্তারের দোলকটা কি সবচেয়ে দূরে থেমে আবার ব্যাক করে, তার মানে ওই সময় বেগ কত হবে? 0। এরপর আবার সাম্যাবস্থায় বেগ কেমন হবে? ম্যাক্সিমাম, কিন্তু বিপরীত দিকে, কারণ এতক্ষণ যাচ্ছিল এই দিকে, এরপর আসবে কোন দিকে? বিপরীত দিকে। সো আশা করি বুঝতে পারছো যে এটা সাইন হলে এটা কেন কজ হতে বাধ্য। তাহলে এবার আমরা বেগ বের করতে পারছি, সেই সাথে এখন চেক করি আমরা ত্বরণ বের করতে পারি কিনা। আমরা এখন বের করব ত্বরণ। ত্বরণ কার রেট? বেগ পরিবর্তনের রেটটা। তাহলে এর সমান হচ্ছে ডিভি ডিটি। তাহলে একটু আগে তো আমরা কি বের করে ফেলছি? বেগটা বের করে ফেলছি। বেগ সমান ছিল এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এটাকে এবার ডিফারেন্সিয়েট করো টাইমের সাপেক্ষে। তা আশা করি ক্যালকুলাসটা তোমরা বুঝবে। এই এ ওমেগা দুইটাই কি কনস্ট্যান্ট, বাইরে চলে আসলো। কজ মনে মনে এটাকে কি ধরবো? টি ধরবো। তাহলে কজ টিকে করলে কি আসে? মাইনাস সাইন টি। তাহলে মাইনাস সাইন টি তো টি না, ওমেগা টি প্লাস ডেল্টা। কিন্তু চেইন রুল বলে এতটুকু টি ছিল না, তাই তাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। আরেকবার ডিফারেন্সিয়েট করলে কি আসে? ডান পাশে দেওয়া আছে কি আসবে? সিম্পলি ওমেগা টি, কারণ ডেল্টার ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। তাহলে এখানে একটা মাইনাস আসলো, আর এ ওমেগা ইন্টু ওমেগা, দ্যাট ইজ মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এটার নামই হচ্ছে কি? ত্বরণ। তাহলে আমরা একটা ত্বরণের রাশিমালা পেলাম। দেখো সরণের রাশিমালাও সাইন ছিল, ত্বরণের রাশিমালাও সাইন। শুধু কি সাইন? ওখানে ছিল এ সাইন সামথিং, এখানে এ সাইন, তার সামনে আবার একটা কি আছে? কনস্ট্যান্ট আছে। তার মানে আমরা কি বলতে পারি যে ত্বরণ সরণের সমানুপাতিক, যেখানে কনস্ট্যান্টটা কোনটা? ওমেগা স্কোয়ার। কিন্তু ঝামেলাটা কে? সামনে একটা মাইনাস। এবং আমরা কি এটি আশা করছিলাম না? সবার শুরুতেই বলছিলাম সরল সন্ধিতে স্পন্দন হতে হলে ত্বরণকে সাম্যাবস্থা থেকে সরণের মানের সমানুপাতিক এবং দিকের দিক থেকে বিপরীত। আমরা যদি এই গ্রাফটা আঁকতে যাই তাহলে কেমন হবে? সিম্পলি আগে যে কালো গ্রাফটা দেখতে পাচ্ছ সাইনের গ্রাফ, ওটা কেমন হবে? একটু হাইট কিন্তু ডিফারেন্ট হবে, কারণ এটার সামনে কি গুণ আছে বুঝতে পারছো। তো এটা হবে সিম্পলি নিচের দিকে, অবিকল উল্টাটা 180 ডিগ্রি অপোজিট। এবং দেখো যত সরণ তত ত্বরণ, কিন্তু সরণের যে দিক ত্বরণের দিক বিপরীত। এটি হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের প্রধানতম শর্ত। আমরা এতক্ষণ ধরে সরণ বলো, বেগ বলো কিংবা ত্বরণ বলো, প্রত্যেকটা কার সাপেক্ষে প্লট করছি বা কার সাপেক্ষে দেখছি? সময় সাপেক্ষে না? কোন সময় তার বেগ কেমন ছিল, কোন সময় তার ত্বরণ কেমন ছিল। কিন্তু এইটা দেখতে খুব ইচ্ছা করে না যে বিস্তারে গেলে বেগ শূন্য হয়ে যায়? বিস্তার কি একটা জায়গা না? সাম্যাবস্থায় আসলে তার বেগ ম্যাক্সিমাম হয়, সাম্যাবস্থায় আসলে ত্বরণ হয় 0, বিস্তারে গেলে ত্বরণ হয় সর্বোচ্চ। এই যে জায়গার সাথে যদি আমি বেগ, সরণ এবং ত্বরণ জানতে চাই, তাহলে এখানে অবশ্যই টি এর বদলে কি থাকতে হবে? এক্স ওয়ালা কোনো রাশি। তার মানে আমরা এখন দেখতে যাচ্ছি ভি এর সাথে এক্স এর কি সম্পর্ক আর এ এর সাথে এক্স এর কি সম্পর্ক।